উনি বাংলাদেশকে প্রস্তাব দিচ্ছেন যে হ্যাঁ আসো, আমরা আমার সাথে আলোচনা করো। এটা হলো একটা চাপ। আরো বেশ কিছু চাপ উনি দিয়েছেন, কারণ উনি কতগুলি শর্ত দিয়েছেন যে ওনার প্রত্যর্পণ, ওনার ফিরে আসার সাথে কতগুলি শর্ত বললেন না, এগুলি যে যে কারণে উনি ফেরত আসতে চেয়েছেন, এবং শেষে কারণগুলির সাথে কিন্তু মুভমেন্টের লিঙ্ক, মূল লিঙ্ক। 1, আওয়ামী লীগের ব্যান উইথড্র করো। 2, নেতাকর্মীদের উপর অত্যাচার বন্ধ করো। 3, বন্দী নেতাকর্মীদেরকে ছেড়ে দাও। 4, উনি সারা বাংলাদেশের দুর্দশা যে হচ্ছে, এই দুর্দশার জন্য মানে দুর্দশা থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য প্রপার অ্যাকশন নাও, এইসব জিনিসগুলো উনি ঢুকিয়েছেন। সো এগুলো কিন্তু দাবি। আমরা বলে না 5 দফা দাবিতে অমুক জায়গায় অনশন হয়েছে, 5 দফা দাবিতে অমুক জায়গায় সমাবেশ হয়েছে, 5 দফা দাবিতে অমুক জায়গায় অবরোধ হয়েছে। শেখ হাসিনা এখানে তার 4 দফা দাবি দিয়ে জনগণের উপর অত্যাচার, আওয়ামী লীগ নেতাকর্মীদের অত্যাচার, আওয়ামী লীগ আটক নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া, নারী ও খুন ধর্ষণ, এগুলো ইয়ে করা, মোট 5-6টা শর্ত দিচ্ছেন। এই শর্তগুলো কি? এই শর্তগুলোর সাথে ওনার আসার সম্পর্ক, ওনার ফিরে আসার সম্পর্ক, এইগুলোর জন্য উনি আসতে চান। তার মানে কি, উনি দেশে আসলে এই মুভমেন্ট গুলো উনি দাঁড় করাতে চান। তার মানে উনি এই 5 মাস ধরে এই মুভমেন্ট গুলো দাঁড় করাবেন, এই ইস্যুস গুলো সামনে নিয়ে আসবেন। আরো তো নতুন নতুন ইস্যু তৈরি হয়। আজকে তো আপনারা দেখছেন বাংলাদেশে ইস্যু আরেকটা তৈরি হয়ে গেছে, ওই যে শিক্ষামন্ত্রীকে নিয়ে, যেটা নিয়ে আমি 11টা একটা এপিসোড করবো। আপনারা নিশ্চয়ই যদি দেখেন, আমি এই একটা ইয়ে করে সামনেল পাঠিয়েছি, ফিক্স করেছি 11টার সময়। তো যাই হোক, উনি এই শর্তগুলোকে দিয়ে কিন্তু এই শর্তগুলি শুধুমাত্র যে সরকারের কাছে উনি এগুলো করছে, এই কারণে আমি আসতে চাই। তো এই কারণগুলি উনি কাদেরকে বলছেন? জনগণ, সাধারণ মানুষদের বলছেন। উনি ওনার নেতাকর্মীদেরকে বলছেন যে এইগুলো নিয়ে তোমরা শক্ত হয়, এইসব দাবিগুলো নিয়ে। আবার উনি বলছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের কাছে ঘরে ঘরে যাওয়ার জন্য বলেছেন। মানে কেন? কারণ ঘরে ঘরে জনমত তৈরি করা একটা মুভমেন্ট। কিন্তু তো জনমত কিসে তৈরি করতে বলেছেন? 1, আওয়ামী লীগের ব্যান উইথড্র করো। 2, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন বন্ধ করো। 3, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আটক আছে তাদের ছেড়ে দাও। এই সারা দেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন হচ্ছে, এগুলো বন্ধ করো। মানুষের কি বলে অর্থনৈতিক যে বিপর্যয় হয়েছে, এই বিপর্যয় থেকে মানুষকে মুক্ত করো। এবং আওয়ামী লীগ কি করছে, এগুলো নিয়ে মানুষ, ওনার কর্মীদেরকে ঘরে ঘরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, ঘরে ঘরে। আপনি কতগুলো ফ্রন্ট উনি ওপেন করেছেন, কতগুলি ফ্রন্ট। উনি আরেকটা জিনিস কিন্তু সেটা, যেটা আমি একটু পরে বলছি, আরো একটা বড় জিনিস ঘটনা ঘটিয়েছেন এই ঘোষণার মাধ্যমে। তো উনি যে জিনিসটা স্টাবলিশ করেছেন যে তার ফিরে আসাটা একটা পলিটিক্যাল ডিসকাশন, নট মিয়ার যে অন্য কিছু, ইট ইজ এ পলিটিক্যাল ডিসকাশন। এবং এই কথাগুলো যে উনি সারেন্ডার করতেছেন পলিটিক্যাল ডিসিশন, কথাগুলি উনি বলছেন যে ইউনুসের আমলটা ইলিজিটিমেট। খেয়াল করে দেখেন, উনি কিন্তু বলছে ইউনুসের আমলটা ইলিজিটিমেট। আমাদের কনস্টিটিউশন অনুসারে ইউনুসের আমলের কোনো ইয়ে নাই। আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা ইয়ে নিয়ে আসা, যে ঘোষণাটা দেওয়া হয়েছিল যে হ্যাঁ, আমাদের রাষ্ট্রপতি বলছেন যে আমরা একটা অস্থির সময়ের মধ্যে বা একটা অনিশ্চয়তাপূর্ণ সময়ের মধ্যে এরকম সরকার গঠন করা যায়। কিন্তু ওখানে কোশ্চেন আছে, যে কোশ্চেনটা হলো যাদেরকে দিয়ে, যেই বিচারপতিকে দিয়ে এই সিগনেচারটা ইয়া করা হয়েছিল, যে তখন বিচারপতিরা 2জন বিচারপতি ছিল আর্মি ক্যান্টনমেন্টে, আর বাকি 3জনের কোনো হদিশ ছিল না। সো 2জনের হয়তো সাইন পাওয়া যেতে পারে, বাকি 3জন কোথায় ছিল? কেউ তো এখন পর্যন্ত এসে বলে নাই যে আমরা সাইন করেছি। এবং এই নিয়ে কিন্তু আদালতে মামলা আছে। মহসিন, একজন অ্যাডভোকেট মহসিন নামে একজন, উনি কিন্তু এই নিয়ে ইয়েতে রেজিস্ট্রার অফিসে চিঠি দিয়েছেন যে এখন পর্যন্ত ওনার কোনো জবাব দেওয়া হয়নি। মানে ওই বিচারপতিরা আদৌ ওই সিগনেচার করেছেন কিনা এটা নিয়ে কিন্তু অলরেডি হাইকোর্টে একটা ইয়ে করা আছে, রিট করা আছে। তো শেখ হাসিনা কিন্তু এগুলোকে পিক করেছেন, বলছেন যে ওই ইউনুসের আমলটা তো ইলিজিটিমেট আমল। সেই ইলিজিটিমেট আমলে আইসিটির আইন পরিবর্তন করে যে বিচার করা হলো সেটা কি লেজিটিমেট? ভ্যালিড কোশ্চেন, কিন্তু ইটস আ ভ্যালিড কোশ্চেন। যে ওই আমলটা যদি ইলেজিটিমেট হয়, তাহলে সেই আমলের ক্যাবিনেটে, মানে অ্যাডভাইজারি পরিষদে সে আমলে একটা জিনিস, একটা আইন অ্যামেন্ড করে কি আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন পরিবর্তন করা যায়? আইন পরিবর্তন করে কি আইনের ধারা পরিবর্তন করে কি এই বিচার করা যায়? শেখ হাসিনাদেরকে বিচার করা যায়? আদৌ এটা মানবতা বিরুদ্ধে অপরাধ কিনা, এটাই এখন পর্যন্ত কে ডিফাইন করেছে? একটা অবৈধ ক্যাবিনেট ডিফাইন করার চেষ্টা করেছে। So she is hammering the question of legitimacy on Yunus comment. এটার মাধ্যমে কিন্তু এটা বলছেন।
কারণ উনি বলছেন যে বিচার ব্যবস্থা যে স্বচ্ছতার দরকার আছে, এই আইসিটি কি বিচার করতে পারে কিনা। কেন এই কোশ্চেনটা উঠিয়েছেন? এই কোশ্চেনটা উঠিয়েছেন এই জন্য উনি ইউনূস আমলকে স্বীকার করেন না। সেটা কখন দেয়? একদম প্রথম থেকে উনি এটাকে ইলেজিটিমেট বলেন। এটাকে উনি জোর জবরদস্তিমূলক বলেন। এটার মধ্যে আইনি কোনো ভিত্তি নাই বলবেন, এবং যেটা অলরেডি কোর্টে কোশ্চেন হয়েছে যে আদৌ ওই বিচারপতিরা এই ধরনের কোনো মতামত দিয়েছেন কিনা। তখনই কিন্তু এগুলো আলোচনা হয়েছে। পরেও পরবর্তী যত কোশ্চেন হচ্ছে তখন আবার আলোচনা হচ্ছে যে আসলে রাষ্ট্রপতি কি এরকম কোনো চিঠি বা এরকম কোনো চেয়েছেন কিনা, মতামত চেয়েছিলেন, নাকি শুধুমাত্র একটা শ্যাডো কিছু ব্যাক তখন তো ক্যাবিনেট ফর্ম, মানে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো একটা শ্যাডো এই অপকর্মগুলি করেছে, এই সইগুলি নকল করেছে, এই চিঠিটা নকল করেছে। কারণ রাষ্ট্রপতি তার অফিস থেকে এই চিঠি দেন নাকি? রাষ্ট্রপতির কাছে এই চিঠি কে পাঠাবে? তখন রাষ্ট্রপতির কাছে এই চিঠিটা কে, আইন মন্ত্রণালয় তো পাঠাবে। তো আইন মন্ত্রণালয় তো কোনো মন্ত্রী নাই, কার মতামতে গেছে? সচিব পাঠাবেন না? সচিব পাঠাতে পারেন না। সচিব মন্ত্রীর পরামর্শ করে নির্দেশ কবে পাঠাতে পারবেন? কিন্তু সেই সময় এই জিনিসটা হয় না। তার কেউ একজন শ্যাডোতে, যিনি অবৈধ, যিনি কোনো কিছুর ক্ষমতায় নাই, তিনি এই কাজগুলো করেছেন, এই অবৈধ কাজগুলি করেছেন। তার মানে এটা রাষ্ট্রপতির কাছেও যায় নাই, কোনো কিছু কোনো বৈধ পথে এই ক্যাবিনেট ফর্ম করে নাই। এই যুক্তিটা উনি সামনে নিয়েছেন, এবং আপনি নিশ্চিত থাকেন যদি উনি দেশে আসে, এইটা আগে আলোচনা হবে আইসিটিতে, যে আইসিটি তুমি আমার বিচার করতে পারো কিনা। এইটাই আগে আলোচনা। উনি যদি আইসিটিতে কথা বলার সুযোগ পান তাহলে কিন্তু এই কথা হবে। আর যদি উনি সুপ্রিম কোর্টে যান, উনি কিন্তু এই বৈধতার প্রশ্ন আনবেন যে আইসিটি এই বিচার করতে পারে কিনা। উনি কিন্তু মামলার ম্যারিটের দিকে প্রথমে যাবেনই না। দ্যাট ইজ দ্যাট স্ট্র্যাটেজি। সো ইটস এ বিগ থিং আনফোল্ডিং, একটা বিগ থিং, বিগ সিনারিও। যদি শেখ হাসিনা ফেরত আসেন তাহলে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আগে প্রথম আসবে হলো যে আইসিটি এই মামলাটা করতে পারে কিনা, এই কোশ্চেনটা আগে আসবে, এবং সেটা নিয়ে আগে ডিবেট হবে, সেটা ফয়সালা আগে হবে। তারপরে শেখ হাসিনার যে ফাঁসির আদেশ আছে এগুলো আলোচনা হবে। অনেক লম্বা প্রসেসের মধ্যে দেয়া, কিন্তু কথা হচ্ছে ওই পর্যন্ত যাওয়ার জন্য তো শেখ হাসিনাকে আগে ফিরে আসতে হবে। সো এই লম্বা সময়টার মধ্যেই শেখ হাসিনা তার প্রস্তুতিটা নিচ্ছেন। 5 মাস উনি কর্মীদেরকে সময় দিয়েছেন, 5 মাস নেতাদেরকে সময় দিয়েছেন। এখন কথা হচ্ছে উনি বলেছেন যে নেতারা আমার সাথে যাবে, আসলে কি নেতারা ওনার সাথে আসবে? এগুলো কোশ্চেন, এগুলোর উত্তর দেবো কিছু। আমি এই বিষয়টাকে আশা করি আগামী বেশ কিছুদিন এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো, এই জন্য যে এই জিনিসটা আনফোল্ড হওয়া উচিত, এই জিনিসগুলো স্বচ্ছ ধারণা হওয়া উচিত আসলে বাংলাদেশের শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে কি হচ্ছে, বা শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে কিভাবে আগাচ্ছেন, বা শেখ হাসিনা নিজে কিভাবে আগাচ্ছেন। এই আলোচনাগুলো সামনে আসবে, আরো আসবে, ইন্টারন্যাশনাল আসপেক্ট গুলো আসবে, যে ইন্টারন্যাশনালি কি হচ্ছে। যেমন যেটা আমি বললাম যে ভারতকে রিলিজ করে দিয়ে ভারতকে কি দায়িত্ব দিলেন না উনি? একটা কি দায়িত্ব দিলেন? যদি এই কোশ্চেনটা আসে, সেই দায়িত্বটা কি? ভারত তোমাকে যে কর্নার করে রাখা হয়েছিল আমাকে এক্সট্রাইট করার জন্য, তোমার কর্নার করা হয়েছে, তুমি এই জিনিসটা সেটেল করতে পারো নাই বলে তুমি ইন্টারন্যাশনালি তুমি ছিল না, মানে ইজি ছিল না। এখন ইন্টারন্যাশনালি তুমি বলতে পারো যে শেখ হাসিনা নিজেই তো দেশে ফিরতে চায়, বাংলাদেশ সরকার তারা নিয়ে গেলিতে হয়, বা আমরা ওনাকে পৌঁছাই দেশে। সে ধরেন ভারতের উপরে কিন্তু একটা প্রেশার তৈরি হলো, কিন্তু ভারতের উপরেও কিন্তু উনি একটা দায়িত্ব দিলেন। প্রেশার মানে একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন যে এখন আমার এই যাওয়া নিয়ে আর চিন্তা করেন, আমি যেতে চাই। সো তোমার এই নিয়ে চিন্তা না করে ভারত, তুমি এবার একটা চিন্তা করো যে তুমি ইন্টারন্যাশনাল আমাকে যেন নেয়, এই জিনিসটা যেন তুমি বাংলাদেশ সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা যায়, সেইভাবে ইন্টারন্যাশনাল গ্রুপিং গুলো যেখানে যেখানে তোমার প্রভাব আছে সেখানে সেখানে তুমি ভূমিকা রাখো। তিনি ভারতের উপর কিন্তু একটা প্রেশার দিয়ে দিয়েছেন। এটা বলতে পারেন যে কি মানে আমাকে যে দাওয়াত দিয়ে নিল যে আমার হোস্ট, আমি হোস্টের উপরে মানে অনেক বড় দায়িত্ব দিলাম, কিন্তু আবার এট দ্য সেম টাইম হোস্টকে কিন্তু একটা বড় জিনিস থেকে উনি ফ্রি করে দিয়েছেন, যে ওনাকে নিয়ে যে টেনশন, যে দুই দেশের মধ্যে যে টেনশনটা, এখন ভারত বলতে পারবে যে শেখ হাসিনা ফেরত যেতে চাই, তোমাদের সাথে তো আমাদের আর কোনো বিরোধ নাই, সো তোমরা শেখ হাসিনা নিয়ে যাও, আমাদের সাথে সম্পর্ক ভালো করো, আমাদের সাথে এইসব আলোচনা করো। আন্তর্জাতিকভাবে ভারত কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়লো। কি দায়িত্ব? ভারতের দায়িত্বের মধ্যে পড়লো যে ইন্টারন্যাশনালি ওর একটা মোটিভেশনাল নেওয়া, অ্যাপ্রোচ নেওয়া, যে শেখ হাসিনা দেশে ফিরে যেতে চায়, তোমরা যারা ইন্টারন্যাশনালি এইটাতে ভূমিকা রাখতে পারো তোমরা ভূমিকা রাখতে পারো। এখন যদি সার্গিও গোরকে কিন্তু ভারত বলতে পারবে যে সার্গিও গোর, তুমি আর এখন আমাকে এই বিষয়ে বাংলাদেশ যে একটা এক্সট্রাডাইট করতে চাচ্ছে এই বিষয়ে তুমি আমার কথা বলতে পারো, বরং তুমি চেষ্টা করো শেখ হাসিনা যেন সময় মতো যায়। সার্গিও গোরকে এখন কিন্তু ভারত এই কথাটাই বলবে। শুধু সার্গিও গোরকার, আমেরিকান যে মেশিনারিজ আছে সেই মেশিনারিজ কিন্তু এই মেসেজটাই কিন্তু ভারত এখন পাঠাতে পারে, এবং শেখ হাসিনা সে রাস্তাটা ওপেন করে দিয়েছেন। ভারতের সাথে যে এই আমেরিকার যে রিলেশন আছে বিভিন্ন ক্ষেত্রে, লেনদেন, বঙ্গোপসাগর, অমুক সাগর, তমুক সাগর নিয়ে যত কিছু আছে সবকিছু কিন্তু এখন স্টেইকে পড়ে গেল আমেরিকার সাথে।
এখন ভারত কিন্তু শেখ হাসিনা ইস্যুটা কিন্তু এর ভিতরে ঢুকাবে টোটাল, যে তুমি এখানে এই সমঝোতা চাও তাহলে আমার এই কাজটা করো, তুমি ওখানে এই সমঝোতা চাও আমার এই কাজটা করো, এখানে এটা করতে চাও আমার এটা করো, এখানে এটা করলে আমি তোমাকে এই ধরনের সহায়তা করব, ওখানে আর যদি না করো আমি এখানে 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 ব্লক দেবো। ভারত এটা করতে পারে। সো স্ট্র্যাটেজিক্যালি শেখ হাসিনা কিন্তু ভারতের উপর কিন্তু একটা প্রেশার দিয়ে দিয়েছেন যে ভারত তুমি তোমার যথাযথ ভূমিকা পালন করো, আমি তোমাকে আমার দায়িত্ব আমাকে এখানে রাখার দায়িত্ব থেকে মুক্ত করলাম। তো ভারতের উপর কিন্তু একটা প্রেশার হলো। এবং দেখেন এট দ্য সেম টাইম ভারতকে মুক্ত করার সঙ্গে সঙ্গে কিন্তু যখন একটি ইন্টারন্যাশনাল নিউজে রয়টার্সের মতো একটা জায়গাতে যখন এটা হয়েছে তখন কিন্তু আমেরিকানরাও কনসার্ন হয়েছে, আরে এখন তার বাংলাদেশ সরকারের এই চাওয়াবাজির ইয়া নাই, দাবি আর কার্যকর নাই, এখন তো শেখ হাসিনা ঘোষণা আছে, এখন তো আমাদের দায়িত্ব তাকে ওখানে নিয়ে যাওয়া, ওখানে ঠিক মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আমাদের। তিনি তো বলছেন ট্রায়ালের সম্মুখীন হব। সো আন্তর্জাতিকভাবেও কিন্তু আমি আরো ডিটেল কিছু জিনিস পাবো আশা করি কিছুদিনের মধ্যে, আরো আলোচনা করে, পাবো মানে কি একটা আলোচনা, কথা বললে কথা থেকে তথ্য পাই, তথ্য থেকে আলোচনার ইয়ে হতে পারে, সেরকম আমি আরো কিছু আলোচনার উপাদান পাবো, আন্তর্জাতিক অঙ্গনের উপাদানগুলি পেলে সেটা নিয়ে আমি কিছু যাবো। তবে আমি একটা একটা করে চেষ্টা করবো আপনাদের সামনে এই যে ঘোষণার মধ্যে দিয়ে আসলে কতটা বিস্তৃত প্ল্যান করেছেন শেখ হাসিনা, কোথায় কোন গেম প্ল্যানটা হবে সেটা উনি প্ল্যান করেছেন, না করলে এরকম ভাবে এটা হয় না। কারণ এগুলো আস্তে আস্তে জিনিসগুলো বেড়েছে। ভারতের সাংবাদিকরা কিন্তু এখন বলা শুরু করেছেন যে শেখ হাসিনা তো ভারতকে মুক্ত করে দিচ্ছেন, ভারত তো এখন ফ্রি লাইক বার্ডস, হোয়াট ডিসিশন ইন্ডিয়া ক্যান ডু। কিন্তু ইন্ডিয়া এখন ক্লিয়ারলি ইন্ডিয়া যেটা আগে পারতো না, কখনো পারবে না, যেহেতু শেখ হাসিনাকে অ্যারেস্ট করেনি এবং তিনি একজন বিশেষ সত্য, ওনাকে তো অ্যারেস্ট করা হয়নি, করাও যাবে না, উনি বিশেষ সর্বদলীয়, উনি সর্বদলের মেহমান, সর্বদলের নিয়ে মিটিং করে তারপর ওনারা অ্যারেস্ট করতে হবে ভারতে, বাংলাদেশের কাছে দিতে হলে। তো এমনিতেই আমরা এটা চাই না, তারপর আমাদের সর্বদল তো শেখ হাসিনাকে নিয়ে তাদের আর এইটা থেকে ভারমুক্ত হয়ে শেখ হাসিনার যদি ইন্টারন্যাশনাল দায়িত্বটা পালন করার জন্য ভারত এখন ভূমিকা রাখতে পারে। এটা হলো সাংবাদিকদের, যে শেখ হাসিনা খুব উইটি ভাবে বুদ্ধিমত্তার সাথে ভারতের কাঁধের মধ্যে একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে। উনি বুদ্ধিমত্তার সাথে বাংলাদেশ সরকারের উপরে কিন্তু দায়িত্ব চাপিয়ে দিয়েছেন এবং যারা যারা এটাতে ইনভলভ হওয়ার মতো আছে প্রত্যেকের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন। সো এখন টোটাল প্ল্যানের অংশটা এটা হলো কি, এটা হলো একটা দেশি এবং আন্তর্জাতিক, শেখ হাসিনার প্রত্যাবর্তনটা দেশ এবং আন্তর্জাতিক মুভমেন্টের দিকে যাবে। এখন দিনের পর দিন জিনিস যখন আনফোল্ডেড হবে, বিভিন্ন ঘটনায় আনফোল্ডেড হবে, তখন দেখবেন যে এটা আন্তর্জাতিকও একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়াবে। তবে সেটার জন্য আমাদের হয়তো ওয়েট করতে হতে পারে, লেট আস ওয়েট অ্যাট লিস্ট। তারপর দেখেন আমি আরো যদি কতগুলো জিনিস নিয়ে আসি, কি বলেন, যেগুলো এই মানে ইয়াকে কি বলে প্রত্যাবর্তন ঘোষণার মধ্যে তিনি আরো কয়েকটা পয়েন্টে উনি হিট করেছেন, সেটা আমি বলি। সেটা হলো যেমন তিনি জুলাই আপরাইজিং কে তিনি যেরকম ইলেজিটিমেট বলতেছেন, সেটা এখন থেকে জুলাই আপরাইজিংটাকে ইটসেলফকে আপনি একটা ন্যারেটিভ, আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই আওয়ামী লীগের ন্যারেটিভটাকে উনি সামনে নিয়ে আসবেন, যে জুলাই আপরাইজিং সম্পর্কে আওয়ামী লীগের ন্যারেটিভ। তিনি কতগুলো জিনিস আনবে, যে জুলাই আপরাইজিং এর সময় যে 1400 মানুষ মারা গেছে, সে যা বলা হয় জাতিসংঘের রিপোর্টে, সেটা যে উনি চ্যালেঞ্জ করছেন সেটা আরো সামনে নিয়ে আসলেন তিনি। এর আগে বলছি ইউনুস গভর্নমেন্টের লেজিটিমেসি নিয়ে কোশ্চেন করছে, আমি সেটাকে উনি সামনে আনবেন। তারপরে আনবেন হলো এই ন্যারেটিভটা, যে ন্যারেটিভটা উনি এখন বলছেন যে জুলাই আপরাইজিং সম্পর্কে ইউনুস গভর্নমেন্ট সম্পর্কে, এটা ওনার কর্মীদের মধ্যে উনি প্রবাহিত করলেন, কর্মীদের একেবারে রক্ত নালীতে উনি প্রবাহিত করছেন, যেটা কর্মীরা এখন এই জিনিসটা ধারণ করে জনগণের কাছে যাবে এবং বুঝাবে যে ঘটনাটা কি ছিল। তিনি এই ফাঁকে আরেকটা জিনিস কিন্তু প্রেশার, আরেকটা জিনিস দিলেন, সেটা হলো যে শুধুমাত্র কি বলে এই যে ইউনুস গভর্নমেন্টকে ইলেজিটিমেট বলেই কিন্তু থেমে থাকেনি। উনি মনে করেছেন যে ইউনুস গভর্নমেন্ট আমরা সবগুলি ব্যাপারেই ইলেজিটিমেট হচ্ছে। সো এটা কিন্তু এখনো প্রকাশ্যে বলেন না, কিন্তু বলবেন যে গত সংসদ নির্বাচনটাও লেজিটিমেট ভাবে হয় নাই, কারণ ইলেজিটিমেট গভর্নমেন্ট। সো গত সরকার একটা লেজিটিমেসি সম্পূর্ণ একটা নির্বাচনের দাবি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য উনি দাবি করতে পারেন, যে এখন আমাদেরকে মুক্তি দাও, আমাদের দলকে মুক্ত করো এবং একটা লেজিটিমেট ইলেকশন, যে সব দল যেখানে অংশগ্রহণ করতে পারবে সেই ধরনের একটা নির্বাচন দেবো। এবং বলেন যে 2 বছর ধরে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ প্রথম দিকে যে মানে কাউন্টারের মুখে পড়েছিল, জনগণের বলেন ক্ষুব্ধ বা একটা জেনজিদের একটা হুমকির মধ্যে পড়ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে এখন কিন্তু উনি এই দাবির দিকেও চলে যেতে পারেন। তাহলে উনি কি কি করলেন
এই টোটাল এর মধ্যে এখন আমরা মানে যদি সামারাই করি, আমরা শেষ পর্যায়ে আসতে চাই, কেন আমরা বেশি লম্বা করলে আপনাদের আমিও বেশি লম্বা কথা বলতে বলতে অনেক সময় ধরেন হয়ে যায়, ট্র্যাকের বাইরে চলে যাই। তো উনি যেই যদি সাম আপ আমরা করি, সেটা হলো উনি ফিরে আসতে চান, ভলান্টারিলি ফিরে আসতে চান। এই ঘোষণার মাধ্যমে উনি অনেকগুলো কাজ করেছেন। এক, যেটা উনি গত 5 মাস বা 7 মাস ধরে প্রস্তুতি নিয়েছেন, আমি সেটার কথা বলি। এক, তিনি তার দলকে প্রাসঙ্গিক করেছেন। তিনি তার দলের উপরে থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো দাবি তোলার পরিস্থিতি তৈরি করেছেন। তিনি তার নেতাকর্মীদেরকে প্রস্তুত করেছেন এবং করছেন। তিনি যেটা নিজেই ঘোষণা দিয়েছেন আজ থেকে 5 দিন আগে, যে আমি অলরেডি 125 বা 36টা কনস্টিটিউয়েন্সির কথা বলছি, বাকিগুলো শেষ করে আমি আসবো, যেটা প্রথমে উনি বলেছিলেন। 3, ডিপ্লোম্যাটিক অঙ্গনে তিনি কিন্তু একটা দিয়েছেন, কি বলে, প্রেশার ক্রিয়েট করছেন। সেই ডিপ্লোম্যাটিক প্রেশারটা কি? ওই যে বলেছি, ইন্ডিয়ার উপর প্রেশার কমিয়ে বরং এখন বাংলাদেশের উপর প্রেশারটা উনি চাপিয়েছেন, বরং ইন্ডিয়া কি ফ্রি করে দিয়ে ইন্ডিয়া তার যে এই দাবিগুলো আছে সেই দাবির পক্ষে যেন প্রকাশ্যে কাজ করতে পারে, সেটা ব্যবস্থা উনি করেছেন। তিনি 1400 হত্যাকাণ্ডের যে ন্যারেটিভটা, সেটা উনি বলেছেন, এটা জাতিসংঘ বলছে, সেটা উনি আপত্তি করেছেন এবং সেই আপত্তির উত্তর এখন পর্যন্ত জাতিসংঘ দেয় নাই, সেটা তিনি বলেছেন। সো ওই কিলিং ন্যারেটিভটাও কিন্তু কাউন্টার করেছেন, ট্রায়াল ন্যারেটিভ কাউন্টার করেছেন, বৈধতার প্রশ্ন করেছেন অনেকগুলো। মানে আপনার ইলেকট্রাল সিস্টেমের উপরে বা ইলেকশনগুলো যে ব্যবস্থা, সেটা লেজিটিমেসি নিয়ে কোশ্চেন করেছেন। সো সেগুলো, এই অনেকগুলো বিষয় উনি ওপেন করেছেন, যেগুলো বলতে পারেন যে কনস্টিটিউশনাল ডিবেটের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। এখন কিন্তু সাংবিধানিক ডিবেট হবে, এই কারণে আমি বলছি সাংবিধানিক ডিবেটের দিকে বাংলাদেশ নিচ্ছেন। সেটা আরেকদিন আপনি বলবো যে এই যে দেন বাংলাদেশ পার্লামেন্টে সংবিধান সংশোধনের যে নাটকটা হচ্ছে, এইটা লেজিটিমেসি নিয়ে কিন্তু উনি কোশ্চেন করবেন। আমি আপনাকে বলে দিতে পারি, এটা লেজিটিমেসি যে এই যে এখন বিএনপি কেন গণপরিষদ দিকে যেতে চাচ্ছে না, কারণ বিএনপি গণপরিষদের দিকে যদি যেতে যায় যদি, তাহলে কিন্তু একেবারে উনি আউটরাইটলি কোশ্চেন করতে পারবেন যে দ্য ইলেকশন ইটসেলফ ওয়াজ নট, মানে বৈধ ছিল না। সেই ইলেকশন যে বৈধ ছিল না, সেই ইলেকশন থেকে পার্লামেন্ট পর্যন্ত হয়তো নেগোসিয়েশন করে শেখ হাসিনার সাথে পার্লামেন্টটাকে উনি অ্যাকসেপ্ট করবেন, কিন্তু গণপরিষদ উনি অ্যাকসেপ্ট করবেন না। কারণ বিএনপি পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু বলেছে যে গণপরিষদের গঠন করার মতো বৈধতা এই কনস্টিটিউশন আমাদের দেয় নাই। সো কিন্তু উনি কনস্টিটিউশনাল কোশ্চেন গুলো আনবেন, যেটা বিএনপি একটা বুঝে, কিন্তু বিএনপি প্রকাশ্যে বলছে না, বলবে, অবশ্যই বলবে। দেখবেন কিছুদিনের মধ্যে কিন্তু এই কথাগুলো আসবে, না আসার কোনো কারণ নেই। কারণ এই কোশ্চেন গুলো ওই কনস্টিটিউশনাল যে ক্রাইসিস তৈরি করতে হবে, যদি শেখ হাসিনার সাথে আলোচনা না করে একটা সমঝোতার পথে না যান, এই কনস্টিটিউশনাল ক্রাইসিস নিয়েও কিন্তু আলোচনা হবে, যে কনস্টিটিউশন লঙ্ঘন হয়েছে থেকে শুরু করবে। ওই যে প্রথম রাষ্ট্রপতির ইউনুস ক্যাবিনেট গঠন করার যে সুপ্রিম কোর্ট থেকে যে মতামত না হলো, সে মতামত থেকে শুরু করে সেই ক্যাবিনেট কি করে এই ডিসিশন গুলো নিল, তারপর সেই গণপরিষদের ব্যাপারে কিভাবে গণভোট হইলো, অবৈধ গণভোট হইলো, এবং এই অবৈধ গণভোটের আউটকাম হিসাবে শেষ পর্যন্ত বিএনপি বুঝতে পেরেছে এটার আউটকামটা অবৈধ হয়ে গেছে। সো তারা আর গণপরিষদের দিকে যায় নাই, তারা জুলাই চার্টারকে অস্বীকার করতে শুরু করে। তারা জুলাই চার্টার বাস্তবায়ন করতে চায়, কিন্তু জুলাই চার্টারকে অস্বীকার করে। বহু রকম কনস্টিটিউশনাল ডিবেটের মধ্যে কিন্তু শেখ হাসিনা ফেলে দিয়েছেন। সো ইটস এ মুভমেন্ট, দ্যাটস হাউ আমি এটা আরো অনেকগুলো, মানে আমি চেষ্টা করবো যে 2-1 দিন পর এই ডিবেটটাকে সামনে, এই ইয়েগুলোকে আর কোথায় এই শেখ হাসিনার ইন্টারভিউটা কোথায় হিট করছে, এই জায়গাগুলোকে আমি বের করে আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সময় এবং সুযোগ মতো। তো অনেকক্ষণ কথা বললাম, সলো কথাবার্তা অনেক সময় লম্বা হলে আপনাদের ধৈর্যচ্যুতি হতে পারে, যে কারণে আমি চেষ্টা করি অনেক সংক্ষিপ্ত করার জন্য, কিন্তু তারপরেও যখনই শেষ করতে যাই তখন মনে হয় এই পয়েন্টটা বলা হয়নি। এই আজকেরটা যে বললাম, যে টাইটেল আমি করছি, এইখানে কিন্তু আমার অনেক কিছু মানে ছুটে গেছে, সেগুলো আশা করি ভবিষ্যতে সেই ছুটে যাওয়া জিনিসগুলো আবার যোগ করে আমি মানে বিভিন্ন সময় যে এপিসোডগুলো করার চেষ্টা করবো, যে শেখ হাসিনার এই ঘোষণাটা আসলে এটা কত দূর পর্যন্ত গড়াবে, এটা নিয়ে আমি কথা বলবো। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। এখন চলুন দেখি আপনারা কে কি বলেছেন, একটু যদি আমরা দেখি আর কি। বলি আপনার কি রাগ বা খুশি, আপনার কি আমার উপর রেগে আছেন না খুশি আছেন, বা আমার কথাবার্তা আপনার খুশি কিনা, বা আপনার আমার কথাবার্তার কোনো ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা, একটু পড়ে দেখি। রাহিদুল ইসলাম, থ্যাংক ইউ। সেখানে অনেক ধন্যবাদ। শঙ্কর বসু,
আজ শুরু থেকেই দেখা শুরু করলাম। আপনার লাইভের আশেপাশ থেকে প্রতিটা থ্যাংক ইউ সো মাচ। রঞ্জিত শর্মা অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেন অনেক আছে। আমি আমারটা দেখার জন্য ইয়ে করি, কিন্তু অনুষ্ঠানে যে কথাগুলি বলি সেটা নিয়ে একটু যদি মানে যখন বলতে থাকি তখন যদি একটু কমেন্ট করেন তাহলে অনেক প্রশ্ন এখানেও কিন্তু অনেক প্রশ্ন আপনারা ধরে দিতে পারেন আমাকে। আরবি ভাই আপনি বলছেন শেখ হাসিনা একটি ঘোষণা দিয়ে পুরো বিশ্ববাসীর হাতে বল ছুড়ে দিয়েছেন, কিন্তু তার দলের নেতাকর্মীর উপর সাধারণ জনগণ শুধুমাত্র দেখার বাকি কে কি রকম ভাবে ওনাকে গ্রহণ করে। ওকে, সোনার বাংলা থ্যাংক ইউ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। গত রাত 12টায় আবার বিপুল লোকে আপনার কথা শুনবো। আচ্ছা ঠিক আছে, রাত 12টায়, আচ্ছা ঠিক আছে। এমডি লিটন হোসেন জয় বাংলা। ছোটন দেবনাথ জয় বাংলা। ওকে, আজমল আলী মনে হচ্ছে ইতিমধ্যে শেখ হাসিনা বিভিন্ন পক্ষের কথা হয়েছে এই বিষয়ে আপনার মত আস্তে আস্তে বের হবে, আর মানে এটা খুঁজতে হবে, বের হবে অবশ্যই। অনেক পক্ষের সাথে উনি কথা বলে ওনার এই চূড়ান্ত ইন্টারভিউটা দিয়েছেন, আরো ইন্টারভিউ উনি দিবেন এবং উনি দেখবেন যে আরো অনেক গেম প্ল্যান ওপেন করবেন। যারা নির্যাতন জুলুমের পাশে থাকেন তাদের প্রতি আল্লাহ সহায় থাকেন। জি আরবি ভাই। আরিফিন ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি রাত দিকে দেখতেছেন। বেলা মেন্টাল ধরে নিলাম শেখ হাসিনা দেশে ঢুকতে পারলো না, তখন কি হতে পারে আলোচনা করবো বেলা। অবশ্যই আমি এটা ধরে নিলাম ঢুকতে পারবে না, এটার ইয়েটা কি, এটা ওনাদের গেম প্ল্যানটা কি সেটাকে জানার চেষ্টা করি, যদি যখন পাবো তখন কি হতে পারে এটা এখনই হাইপোথেটিক্যালি বলাটা ঠিক হবে না। যদি ওনাদের গেম প্ল্যানটা জানতে পারি তাহলে আসলে কি হলে কি হতে পারে বুঝতে পারবো, তখন একটা এপিসোড করবো। শাহাবুদ্দিন বাদশাহ থ্যাংক ইউ ভাই। ওকে, গ্রেট ওয়েল। ওকে, জয়সল তো বলেছে প্রত্যর্পণের মাধ্যমে শেখ হাসিনা ফেরত দিবে, তার মানে কি ভারত শেখ হাসিনা আসতে দিবে না? আপনার মতামত বুঝলাম না। জয়সল কি প্রত্যর্পণের মাধ্যমে শেখ হাসিনা ফেরত দিবে বলেছে? এটা আমি জানি না। আমি জানলে তাহলে তো মানে সব বাংলাদেশ সরকারের দাবি মেনে নিল, আমি তো এটা জানি না, আমি জানার চেষ্টা করবো। গ্রেট ওয়েল। বিউটিফুল ওয়েটিং, অপেক্ষা আছি পরবর্তী ভিডিওর জন্য। ওকে, থ্যাংক ইউ ইসলাম। আসসালাম আলাইকুম ইসলাম। জুসি খাতুন আলহামদুলিল্লাহ কাউন্টডাউন শুরু হয়ে গেছে, থ্যাংক ইউ। ও আচ্ছা, আপনি বলছেন মেহেদি হাসান শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠেকাতে সেনাপ্রধান কাজ করছে, এই সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামার অমানসিকতা নিয়ে আওয়ামী লীগকে মাঠে নামতে হবে। ওকে, নুরুল ইসলাম ডক্টর ইউনূস সরকার ছিল অবৈধ। রাকিব হাসান বাবলু তুমি কে, আমি কে, মুরগি কে বলছে শিক্ষামন্ত্রী। ও সারছে এই মুরগি ব্যাপার নিয়ে একটু মানে একটু আলোচনা করব 11টার এপিসোডে। আদালতের রেফারেন্সটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভুয়া। আসিফ শাহ এই ভুয়া রেফারেন্স তৈরি করেছে। নুরুল ইসলাম থ্যাংক ইউ। নুরুল ইসলাম তাহেরা ইসলাম, আপনার তাহেরা ইসলাম 5ই আগস্টের পর সবকিছু ছিল ভুয়া, চীনকে তাড়িয়েছে এমনিতেই। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা ভারতের জন্য কৌশলগত সুবিধা হলো। ভারতের উপর শেখ হাসিনা কিন্তু কি বলে শেখ হাসিনা প্রেশারও ক্রিয়েট করেছেন যে তোমরা অন্য কিছু করো, বাংলাদেশের জন্য কিছু, চুপচাপ বসে আছো কেন, একটা বাংলাদেশের জন্য কিছু করো, এটা প্রেশারও দিয়েছেন। আশিক লিখন জানি না কত টাইম দেখতে পারবো, ব্যাটারি ব্যাকআপ খুব কম। ও সরি, আই এম সো সরি। দুলাল মিয়া ওয়ালাইকুম আসসালাম। আজকে শিক্ষামন্ত্রী মিলনার বিরুদ্ধে শিক্ষার্থীরা একেবারে মানিক মিয়া অভিনেত্রী চলে গেছে, তাহেরা ইসলাম হ্যাঁ চলে গেছে, সেখানে তাদেরকে লাঠিপেটা করে তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেকে আহত হয়েছেন। দুলাল মিয়া সজীব অজয় জয় আমেরিকা অক্সফোর্ডে একটি সম্মেলন করেছিল, এই বিষয়ে আলোচনা সুযোগ আছে কিনা আমি যে জিনিসটা দেখি নাই, আমি শুনেছি, তো সেটা আমি যদি পুরো এপিসোডটা পাই তাহলে এটা দেখে হয়তো একটা কিছু করতে পারবো। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনের মতিগতি ভালো ঠেকছে না, মনে হয় আবার রেজিম পরিবর্তনের আলামত দেওয়া হচ্ছে। জাভেদ মোমেন আমি বলতে পারছি না, এটা তো অ্যাডভোকেট মহসিন রশিদ, জি মহসিন রশিদ মোহাম্মদ। ইকবাল হোসেন থ্যাংক ইউ। ইকবাল হোসেন বিশ্লেষণ, আচ্ছা তাহলে বলতে হবে বুদ্ধিদীপ্ত ভাবে শেখ হাসিনা এবারের দেশে প্রত্যাবর্তন উদাহরণের ইতিহাস হয়ে থাকবে। শেখ হাসিনার যদি এইবারের প্রত্যাবর্তন, যদি উনি ফাঁসির আদেশ মাথায় নিয়েই যদি দেশে ফেরত আছেন, আমি এটা নিয়েও একটা আপনাদের বলে পৃথিবীর কোথাও এখন পর্যন্ত এরকম উদাহরণ হয়, তবে যে উদাহরণগুলো আছে সেগুলো নিয়ে আমি একটা এপিসোড করার প্ল্যান করতেছি, যে পৃথিবীতে এরকম সিচুয়েশন গুলি কোথায় হয়েছে যেখানে অনেক হুলিয়া মাথায় নিয়ে বা কিছু একটা নিয়ে বা নেতারা ফিরেছেন, কিন্তু শেখ হাসিনা যদি ফেরেন এই ফাঁসির আদেশ নিয়ে, ইট উইল বি হিস্ট্রি ইন মডার্ন হিস্ট্রি, শুধু না এটা মেডিভেল কোনো হিস্ট্রিতে এরকম নাই যে কেউ তার মৃত্যুদণ্ড বা তাকে মেরে ফেলা হবে এটা জানার পর সে ফেরত আসছে।
হ্যাঁ, কিছু আছে, যেমন ধরেন সক্রেটিস জানতো যে তাকে মেরে ফেলা হবে, তিনি পালা যেতে পারতেন, কিন্তু উনি পালান নাই। ওনার শিষ্যরা ওনাকে বলছিল আমরা তোমাকে এই নগর থেকে বের করে দেয়, কারণ নগর থেকে বের করলে ওই আইন আর হতো না। কিন্তু সক্রেটিস আত্মহতি দিয়েছেন, সেরকম উদাহরণ আছে। কিন্তু এরকম কোনো ক্ষেত্রে কারো মৃত্যুদণ্ড দেওয়া হলে সে দেশে ফিরে এসে মৃত্যুদণ্ডকে ফেস করে, এই ঘটনা আর ঘটে নাই। শেখ হাসিনা ডিফারেন্ট। সো এর উপরে আমি কিছু সংগ্রহ করছি, ডাটা সংগ্রহ করছি। আমি বলছি যে শেখ হাসিনার এই ঘোষণা নিয়ে আমি অনেকগুলো জিনিসকে গোছানোর চেষ্টা করছি, যেগুলো ধীরে ধীরে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজমল আলী, সত্য ভাই, সবই সত্য, কিন্তু বিএনপি কি এত সহজে মানবে? তাছাড়া সেনাবাহিনীতে একটা বড় বাধা হবে। সেটা তো হবেই, এটা তো হবে, সবকিছু হবে। সব আলোচনার মাধ্যমে অনেক কিছু আবার আন্দোলনে নামতে হবে। শুধুমাত্র কথার, শেখ হাসিনার এক কথায় তো কিছু হবে না। আপনাদেরও ভূমিকা লাগবে, মাঠে ঘাটে আলাপ আলোচনায়, জনমত গঠনে ভূমিকা লাগবে। ফ্যাসিস্টের আমলে যত নির্বাচন হয়েছে, কোনো দলকে নিষিদ্ধ করে নির্বাচন করেনি, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন করে কি অর্জন করেছে? আচ্ছা, ঠিক আছে, এটা কে বলেছেন? হারাই ফেললাম। তাহেরা ইসলাম বলেছেন। দল্লা আগ্রো 1971 সালে আল বদর, আল রাজাকার, আবুল কালাম আজাদকে অন্তর্গতি সরকার, বিএনপি সরকার জামিন দিয়েছে। তাহলে আমাদের তো মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জামিন যোগ্য এক দেশ আইন নীতির? বুঝি না ভাই, আমি একটু যদি আপনি সেন্টেন্স ভাগ করে করে লেখেন তাহলে বুঝতে পারতাম। নুরুল ইসলাম, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, ওকে, থ্যাংক ইউ নুরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। মহসিন, থ্যাংক ইউ সো মাচ। রওশন আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রশংসা না করে কমেন্ট করেন প্লিজ, আমি প্রশংসা নিতে পারি না। প্রশংসা অত্যন্ত ভারী চাপ, তখন মনে হয় যে আরো ভালো করতে হবে। আমি যেমন আছি তেমনি থাকতে চাই। বাংলা টাইগার, ওকে, 2024 সালের এই শিক্ষার্থীদের ফার্মের মুরগি বানায় তাদের নোবেল ইনকিলাবি স্বার্থ হাসিল করছে। তারা ছাত্রছাত্রীদের মূলত যাহা মনে করে তাহাই বলেছে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। আজমির হ্যারি, এডুকেশন ইজ এ ক্লাউন। দুলাল মিয়া, সময় সেরা, থ্যাংক ইউ। আমাকে আর প্রশংসা করেন, আমি প্রশংসার যোগ্য মানুষ না, চাপ সৃষ্টি করেন না আমার উপরে। শাহাদাত রাসাল, Bangladesh people are waiting for Sheikh Hasina come back. Okay, সাইফুল বিটু, দেশের ক্রান্তিকারীরা ভাই প্রশংসা করেন না, থ্যাংক ইউ। তুমি কে, আমি কে, ফার্মের মুরগি। ওকে, আচ্ছা, তো এই ছিল আজকের মোটামুটি আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করেছি। আপনারা ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, মানে যত বেশি পারা যায় ভালো থাকবেন, এবং ভালো কাজগুলি করার জন্য। আর ভালো কাজ, যে কোনো কাজে যেটা মানুষের ক্ষতি করে না, সেটাই ভালো কাজ। শাহাদাত রাসেল, আই এম ওরিড অ্যাবাউট জঙ্গি অ্যাটাক দ্য ডে অফ শেখ হাসিনা। সো জঙ্গি অ্যাটাক নিয়ে আপনি ওরিড হওয়ার কিছু নাই, সেটা নিশ্চয়ই শেখ হাসিনা এবং তার তার সহচররা, তারা বন্ধুরা নিশ্চয়ই খেয়াল রাখবে। এত চিন্তা করে কোনো কিছু হয় না। নেতা হতে হলে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু কি বলে, ফাঁসির আদেশ তার কবরও করা হয়েছিল, কিন্তু উনি তার অবস্থান থেকে সরেন নাই, তাকে সমঝোতা করতে বলা হয়েছে, সরেন নাই উনি।